ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব মধ্যপ্রাচ্যের তেল রাজনীতিকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তোমরা কমেন্টে জানিয়েছো যে এই ভিডিওটা দিলে ভালো হয়। তো আজকের এই ভিডিওতে দুটি বিষয় থাকবে। একটা হলো 1967 থেকে 1973 এই বছরে মধ্যপ্রাচ্যে তেল উৎপাদনকারী এবং তেল রপ্তানিকারী দেশগুলি তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি করেছে, বা 1967 থেকে 1973 এই সময়ে তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণগুলো নিয়ে আজকের ভিডিও। আরেকটা বিষয় তোমরা জানতে চেয়েছো, আলোচনা করতে বলেছো, সেটা হলো যে 1970-এর দশক, অর্থাৎ এই যে 1967 থেকে 1973 এই সময়ে মধ্যপ্রাচ্যের তেলের দাম যে বৃদ্ধি পেল অস্বাভাবিকভাবে, সেই বৃদ্ধি পাওয়ার ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং বিশ্ব রাজনীতিতে, সেই সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তার কি প্রভাব পড়েছে সেই বিষয়টি নিয়ে। তাহলে আমি সাম আপ করে বলছি, দুটো বিষয় তোমরা জানতে চেয়েছো। একটা হলো আলোচনা করতে বলেছো, একটা হলো মধ্যপ্রাচ্যে 1966 থেকে 1973 এই সময়ের মধ্যে তেলের দাম বৃদ্ধির কারণগুলো নিয়ে। আর দ্বিতীয়ত হলো এই তেলের দাম বৃদ্ধি পাওয়ার ফলে বিশ্ব রাজনীতিতে তথা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যেসব পরিবর্তন এসছে সেগুলো নিয়েই আজকের আলোচনা। প্রথমে আমরা জেনে নেব যে এই মধ্যপ্রাচ্যের রাজনীতি অত্যন্ত জটিল রাজনীতি। মধ্যপ্রাচ্যের দেশগুলি বা পশ্চিম এশিয়ার দেশগুলি হলো সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, জর্ডান, ইয়েমেন, কাতার। এই সমস্ত দেশগুলিকে আমরা বলি মধ্যপ্রাচ্যের দেশ। পাশাপাশি আফ্রিকার একটা দেশ ভেনেজুয়েলা, সেও কিন্তু তেল উৎপাদনকারী দেশ। সেও এই পশ্চিম এশিয়ার তেল রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। পাশাপাশি বিশ্বের যারা শক্তিশালী রাষ্ট্র, যেসব পূর্বতন সোভিয়েত রাশিয়া কথা আজকের ভিডিওতে আলোচনা করতে হবে। আজকে যেটা রাশিয়া, সেটা সোভিয়েত রাশিয়া ছিল। তোমরা জানো যে 1917 সালে নভেম্বর বিপ্লবের পর রাশিয়া ইউএসএসআর এ পরিণত হয়েছে, ইউনিয়ন সোভিয়েত রিপাবলিক, সোশ্যালিস্ট রিপাবলিক একটা রাষ্ট্র। এটার পতন হয়েছে 1991 সালে। যাই হোক, এই পূর্বতন সোভিয়েত রাশিয়া, বর্তমানে রাশিয়াও এই মধ্যপ্রাচ্যের তেল রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। আবার বিশ্বের আর একটা সুপার পাওয়ার স্টেট, যে সুপার পাওয়ার স্টেট দ্বিতীয় মহাযুদ্ধের পর দুটি সুপার পাওয়ার স্টেট, একটা পূর্বতন সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক দেশগুলোর নেতৃত্ব দিয়েছে, আর অন্যদিকে পুঁজিবাদী দেশগুলোকে নেতৃত্ব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার স্টেট, সেও কিন্তু এই মধ্যপ্রাচ্যের তেল রাজনীতির সঙ্গে পশ্চিম এশিয়ার অয়েল পলিটিক্স এর সঙ্গে যুক্ত হয়েছে। এছাড়া ভারত, চীন, এইসব রাষ্ট্রগুলিও এই মধ্যপ্রাচ্যের তেল রাজনীতির সঙ্গে যুক্ত। এখন তেলের দাম বৃদ্ধি পেয়েছে, মধ্যপ্রাচ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা আছে। সেটা হলো যে 1948 সালে একটি নতুন রাষ্ট্র তৈরি হয়েছে, ইহুদি রাষ্ট্র।
প্যালেস্তিনকে বিভাজন করে। বিভাজনের মূলে হলো যে ইহুদি রাষ্ট্র গঠন। দেখো, ইহুদি একটা যাযাবর জাতি ছিল। 1948 সালের আগে বিভিন্ন দেশে তারা বসবাস করত। তারা বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হয়ে তারা শেষ পর্যন্ত এই অঞ্চলে, প্যালেস্তিনের একটা বিস্তীর্ণ অঞ্চলে তারা বসবাস করে এবং তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করে। এবং এই যুদ্ধে তোমার আরবের অনেক দেশ জড়িয়ে পড়েছে, এই প্যালেস্তিনের পক্ষে হয়েছিল। তো প্যালেস্তিন ভাগ হয়ে একটা অংশে, নির্দিষ্ট অংশে তোমার কি ইহুদিরা রাষ্ট্র গঠন করেছে। এইখান থেকে একটা গন্ডগোলের সূত্রপাত হয়। আজকে তেলের দাম বৃদ্ধির একটা পরোক্ষ কারণ এটা হতে পারে, বা বলা যায় দ্বিতীয় আর একটা, আরো এটাকে আরব ইসরায়েল যুদ্ধ বলা যায়, ইসরায়েল রাষ্ট্র গঠনের যুদ্ধ এটা। দ্বিতীয় 1956 সালে আর একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধ হচ্ছে সুয়েজ খাল সংকটকে কেন্দ্র করে। এটাও কিন্তু আরব আর ইসরায়েলের যুদ্ধ, এটা বলা যায়। এখন দ্বিতীয় যুদ্ধে, অর্থাৎ 1956 সালে সুয়েজ খালকে কেন্দ্র করে যে যুদ্ধ, সুয়েজ খাল কাটার ব্যাপারে ইংল্যান্ড এবং ফ্রান্স অর্থ দিয়েছিল সুদে, এবং এই খালের উপরে ইংল্যান্ডের নিয়ন্ত্রণ ছিল। যাতায়াতের ক্ষেত্রে, পরিবহন চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করত ফ্রান্স এবং তোমার ইংল্যান্ড। এখন এই সময়ে মিশরে ক্ষমতায় আসেন আব্দুল গামাল নাসির হুসেন। তিনি কিন্তু এসে বললেন যে এই সুয়েজ খাল হলো, এটা মিশরের খাল, মিশরের মধ্যে দিয়ে গিয়েছে, এটা এর উপরে আধিপত্য আছে মিশরে। অর্থাৎ মিশর খালকে জাতীয়করণ করা হয়েছে। আগে ছিল কি আন্তর্জাতিক বিষয় এই খালটা। এবার ব্রিটেন এবং ফ্রান্স আধিপত্য বিস্তার করেছে, কিন্তু তাদের অর্থে এই খাল কাটা হয়েছে, সংস্কার করা হয়েছে। কিন্তু খালটা তো নিরপেক্ষ বিচারে এটা তো মিশরেরই, তাই না? তো মিশরের এই যে প্রেসিডেন্ট নাসের, তাকে সমর্থন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তাকে সমর্থন করেছে সোভিয়েত ইউনিয়ন। দেখো, ঠান্ডা যুদ্ধের আবহাওয়াতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে বিরোধ বেঁধেই থাকতো। উত্তর কোরিয়ার যুদ্ধে এক পক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র, আবার আর এক পক্ষ হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতনামের উপর সমর্থন ছিল সোভিয়েত ইউনিয়নের, অন্যদিকে ভিয়েতনামকে আক্রমণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, 20 বছর যুদ্ধ চালিয়েছে। কিন্তু সুয়েজ খালের ক্ষেত্রে এই যে আরব ইসরায়েল দ্বিতীয় যে যুদ্ধ, সুয়েজ খালকে কেন্দ্র করে এই যুদ্ধ শুরু হয়েছিল। এখানে ইসরায়েল আর ফ্রান্স, ইংল্যান্ড, তিন মিলিত শক্তি মিশরকে আক্রমণ করে এবং এখানে আরবের অনেক দেশের সমর্থন ছিল। তাই এটাকে আমরা বলবো যে আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধেও কিন্তু ইসরায়েল জয়লাভ করে এবং আরব দেশগুলি পরাজিত হয়েছে, মিশর পরাজিত হয়েছে। কিন্তু মিশরের প্রতি এখানে দুই ঠান্ডা যুদ্ধের নেতা, সুপার পাওয়ার স্টেট, একটা মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা হলো পূর্বতন সোভিয়েত রাশিয়া, এখানে জাতীয় স্বার্থে হয়তো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আধিপত্য বিস্তার করতে হবে, তেলের উপর আধিপত্য বিস্তার করতে হবে, সেই জন্য সেদিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তোমার এখানে দেখা যাচ্ছে ইসরায়েলের পক্ষ অবলম্বন করছে না, ব্রিটেন ফ্রান্সের পক্ষ অবলম্বন করছে না, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র সাপোর্ট করছে মিশরকে। আবার সোভিয়েত ইউনিয়ন, সেও কিন্তু জাতীয় স্বার্থে বিশ্ব রাজনীতিতে তার প্রভাব বিস্তার করবার জন্য, মধ্যপ্রাচ্যের দেশগুলির সমর্থন আদায়ের জন্য সেও কিন্তু কি করছে, সেও কিন্তু মিশরকে সাপোর্ট করছে। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে এখানে একটা পলিটিক্সের কেন্দ্র গড়ে উঠেছে। তারপর দ্বিতীয়
যুদ্ধে, আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল কিন্তু তার সামরিক শক্তি বৃদ্ধি করে, এবং আমরা দেখব যে দ্বিতীয় আরব যুদ্ধে, ইসরায়েল আরব যুদ্ধে এটা কিন্তু কিছু কিছু জায়গা দখল করে নেয় ইসরায়েল। ইংল্যান্ড, ফ্রান্স একদিকে, আর অন্যদিকে হলো সুয়েজকে সমর্থন, সুয়েজ খালকে পক্ষে মিশরকে সমর্থন করেছে, অর্থাৎ ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউএসএসআর, ইউনিয়ন সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, অর্থাৎ পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, গামাল আবদেল নাসের হুসেনকে সমর্থন করেছেন। দেখো, গামাল আবদেল নাসের এখানে দেখো একটা জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্বে ছিলেন। এখানে জোট নিরপেক্ষ আন্দোলনের চারজন বিখ্যাত নেতা, জোট নিরপেক্ষ আন্দোলনের মূল বা প্রধান নেতা জওহরলাল নেহরু, তাকে সাপোর্ট করেছেন গামাল নাসের, তাকে সাপোর্ট করেছেন ডক্টর সুকর্ণ, ইন্দোনেশিয়ার রাষ্ট্রনায়ক, এবং তোমার তোমার ঘানার প্রেসিডেন্ট সমর্থন করেছেন, তোমার নক্রুমা, এই সমস্ত, এবং এবং মার্শাল টিটো, যুগোস্লাভিয়ার রাষ্ট্রনায়ক, তারাও কিন্তু ভারতকে সমর্থন করেছে। যাই হোক, এখানে কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের যেহেতু শরিক, সেহেতু কিন্তু ভারতও কিন্তু নাসেরকে সমর্থন করেছে। সবকিছুর মূলে হলো তেলের আধিপত্য, তেলের উপর আধিপত্য, তেল প্রয়োজন, তেল খুবই গুরুত্বপূর্ণ উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় জিনিস, একে তরল সোনা বলা হয়, এটার কোনো বিকল্প হতে পারে না। তাই ইসরায়েল দেখো পরাজয় যখন মানে স্বীকার করতে বাধ্য হয়েছে আরবীয় দেশগুলি, সেখানে কিন্তু ইসরায়েল আরো বড় পদক্ষেপ গ্রহণ করেছে, আরো সামরিক অস্ত্র বাড়িয়েছে, এবং সে মিলিটারি পাওয়ার কে বাড়িয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন আদায় করবার চেষ্টা করেছে। এই শক্তি সঞ্চয় করে তৃতীয়বার আরব ইসরায়েল যুদ্ধ হয় 1967 সালে। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ, এটা 6 দিন ধরে হয়েছিল যুদ্ধ। এই তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে একদিকে ইসরায়েল, অন্যদিকে মিশর, সিরিয়া, জর্ডন, আরো অনেক দেশ ঐক্যবদ্ধ ভাবে, যেমন আরো অনেক দেশ সাপোর্ট করেছিল মিশরকে, সিরিয়াকে, জর্ডনকে, আরবিয়ান কান্ট্রি গুলিকে। ইরাক সমর্থন করে, সৌদি আরব সমর্থন করে, কুয়েত সমর্থন করে। তাহলে এতগুলো দেশের সমন্বয়ে একটা পক্ষ অবলম্বন করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, তা সত্ত্বেও কিন্তু 1967 সালে ইসরায়েল জয়লাভ করে এবং আরবের দেশগুলি পরাজয় স্বীকার করে। এগুলো হচ্ছে ঘটনা। দেখো, ইসরায়েল 6 দিনে দখল করে নেয় তোমার আরবের বহু ভূখণ্ড। মিশর থেকে সিনাই উপদ্বীপ দখল করে নিল ইসরায়েল। ইসরায়েল গাজা উপত্যকা দখল করে নিল 1967 সালের যুদ্ধে। জর্ডন থেকে ওয়েস্ট ব্যাংক দখল করে নেয় ইসরায়েল। জেরুজালেমের পূর্ব অংশ ইসরায়েল দখল করে নেয়। সিরিয়া থেকে গোলান মরুভূমি অঞ্চল দখল করে নেয়। আরব দেশগুলির বড় একটা সামরিক পরাজয়। এই পরাজয়ের কথা তারা ভুলবে না, কিন্তু তাদের হাতে আছে একটা মূল শক্তি, তেল শক্তি, তেল সম্পদ। এ সম্পদ হচ্ছে বড় সম্পদ। সুতরাং ইসরায়েল ইহুদি রাষ্ট্র গঠনের জন্য প্যালেস্তিনের একটি অংশ দখল নিয়ে তারা রাষ্ট্র গঠন করেছে ঠিকই, কিন্তু ইসরায়েল একের পর এক তোমার দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধে সে আধিপত্য বিস্তার করেছে। তৃতীয় আরব যুদ্ধে 1967-তে আমরা দেখছি
বহু অঞ্চল আরবের ভূখণ্ড ইসরায়েল দখল নিয়েছে। আরবিয়ান জাতীয়তাবাদ আরব দেশগুলির সংগঠন আছে। সুতরাং আরব দেশগুলির জনগণের মধ্যে আরবিয়ান কান্ট্রিগুলির ঐক্যমত সৃষ্টি করা, এছাড়া প্যান আরবিয়ানিজম, আরব দেশগুলির মানুষের মধ্যে এরকম ধারণা যে এটা গোটা আরবের দেশগুলো হচ্ছে একটাই সরকার তৈরি হবে, একটাই আইনসভা তৈরি হবে, এবং এইরকম একটা ন্যাশনালিজম গড়ার চেষ্টা। সুতরাং প্যান ন্যাশনালিজম এবং আরবিয়ান ন্যাশনালিজম এইটা কিন্তু আরব দেশগুলির পক্ষে আছে। তাই প্যালেস্টাইন সমস্যাকে, এটা আরবের সব দেশের সমস্যা, ইরাক, ইরান, জর্ডান, ইয়েমেন, মিশর, কাতার, সৌদি আরব, এইরকম একটা ভাবনা, এইরকম একটা আইডিয়া, একটা আদর্শ তুলে ধরবার চেষ্টা করেছে। সুতরাং এই জায়গাটা হচ্ছে আরবের দেশগুলির মধ্যে ইসরায়েলের বিপক্ষে একটা জনমত গড়ে ওঠে। তা এবার একটা বিরাট একটা পরিবর্তন আমরা দেখব যে 1967 সালে যে আরব ইসরায়েল যুদ্ধ হলো, তাতে আরবের দেশগুলি খেপে গেল। মানে আরবের দেশগুলি মনক্ষুণ্ণ, বা তাদের ম্যাটার অফ প্রেস্টিজ এবং তাদের সম্পদ, তেল সমৃদ্ধ অঞ্চলগুলি ইসরায়েল দখল করে নিচ্ছে, এইটা কিন্তু কোন দেশের জনগণই মেনে নেবে না। তাই আরবের দেশগুলি 1967 সালে চিন্তা করলো যে মানে সামরিক শক্তির দিক থেকে আমরা পাচ্ছি না। ইসরায়েলকে সাপোর্ট করছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে সাপোর্ট করছে ইউরোপের দেশ, বহু দেশ, ইংল্যান্ড, ফ্রান্স, এরা সাপোর্ট করছে। আর আরবের দেশগুলির জনগণের মধ্যে তারা একটা ভাবনাটাকে আরো উজ্জীবিত করছে, উদ্বুদ্ধ করছে। দেখো যে ইংল্যান্ডের কারণেই প্রথম আরব ইসরায়েল যুদ্ধে প্রথমেই তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছে, এখানে কিন্তু ইংল্যান্ডের কর্তৃত্ব ছিল। আর পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র সে কিন্তু পরোক্ষভাবে, এবং 67 পরে মার্কিন যুক্তরাষ্ট্র সে ঘনিষ্ঠ হচ্ছে ইসরায়েলের পক্ষে। সুতরাং ইসরায়েল 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 প্লাস ইউরোপের যে উপনিবেশিক শক্তি আরবের ভূখণ্ডের উপরে আধিপত্য বিস্তার করেছিল, সে কথা আরবের জনগণ ভুলতে পারছে না। তাই তাই সুযোগ এসেছে তেলের দাম বৃদ্ধি করতে হবে। এই প্রেক্ষাপটে আরবের দেশগুলি, তেল উৎপাদনকারী দেশগুলি, তেল রপ্তানিকারক দেশগুলি, তারা তেলের দাম বাড়িয়ে নিজের দেশের অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি করবে, অন্যদিকে বিশ্ব রাজনীতিতে তারা সমর্থন আদায় করবে তেলের বিনিময়ে। আর বহু দেশের তেলের প্রয়োজন আছে, চীনের ব্যাপক পরিমাণ তেলের ডিমান্ড আছে, ভারতের তেলের ডিমান্ড আছে, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন সেও কিন্তু তার তেল সম্পদ থাকা সত্ত্বেও সেও কিন্তু আরবের দেশগুলিকে গুরুত্ব দেবে। আর এই সুপার পাওয়ার দুটির মধ্যে, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে অন্যদিকে সোভিয়েত রাশিয়ার মধ্যে যে বিরোধ, এই বিরোধের সুযোগ আমাদের গ্রহণ করতে হবে। উভয় দিক থেকে আমরা সুযোগ গ্রহণ করব। তার মধ্যে সব দেশ কিন্তু ঐক্যবদ্ধ হয়নি। যেমন ধরো সৌদি আরব এবং ইরান ঐক্যমতে হচ্ছে না। বর্তমানেও মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে ইরান আক্রমণ করেছে, ইরানকে দমিয়ে ইরানের তেলের খনির উপরে আধিপত্য বিস্তার করেছে, যেমনটি ইরাকের খনির উপরে আধিপত্য বিস্তার করেছে। মার্কিন কূটনৈতিক সম্পর্ক ইরাকের সঙ্গে তৈরি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র সেনা মোতায়েন করেছে,
দুবার যুদ্ধ করে ইরাককে পরাজিত করেছে। কুয়েতকে কেন্দ্র করে ইরাকের সঙ্গে জাতিপুঞ্জের বাহিনী, মূলত আমেরিকার বাহিনীর সঙ্গে যুদ্ধ হয়, ইরাককে পরাজিত করেছে। আবার সরাসরি ভাবে 2003-এ ইরাককে যুদ্ধ করে পরাজিত করে সে দেশের প্রেসিডেন্টকে, সে দেশের আদালত তৈরি করে, সে দেশে পাপেট সরকার তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধনে সেই সরকার সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়েছে। এবং এখনো পর্যন্ত নয়া সাম্রাজ্যবাদ অর্থাৎ মিলিটারি মোতায়েন ইরাকে রয়েছে। এখানে একটা পরিস্থিতি, সুযোগের সদ্ব্যবহার করবে মধ্যপ্রাচ্যের দেশগুলি, এটা খুব স্বাভাবিক। দাম বাড়ার কারণ এবার আমি আলোচনা শুরু করলাম। এতক্ষণ আমরা দাম বৃদ্ধির প্রেক্ষাপট, 1967-র যে যুদ্ধ, 6 দিনের যুদ্ধ, এই যুদ্ধের পরে ইসরায়েলের কি লাভ হয়েছে সেই বিষয়গুলি আমরা দেখেছি। বহু জায়গা ইসরায়েল দখল করে নিয়েছে, তাই এই এই অঞ্চলগুলি আরব দেশগুলির হাতছাড়া হয়ে গিয়েছে। তাই সুযোগের সদ্ব্যবহার করে আন্তর্জাতিক রাজনীতিতে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আরবের দেশগুলি বৃহৎ শক্তিগুলোর সমর্থন আদায় করবে, সেটা খুব স্বাভাবিক। আর তেলের দাম বৃদ্ধি করে সেই সব আরব দেশগুলির অর্থনৈতিক উন্নতি, তাদের জাতীয় আয় বৃদ্ধি করবে। জাতীয় আয় বৃদ্ধি করলে সে দেশের তোমার মাথাপিছু আয় বাড়বে, দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মানের উন্নতি হবে। তাই তাই তারা দাম বৃদ্ধি করেছে। দাম বৃদ্ধির কারণ 1 নাম্বার ভূ রাজনৈতিক উত্তেজনা এবং ওপেক অয়েল অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি গঠন। ওপেক তৈরি হয়েছে 1960 সালে। আর এই ভূ রাজনৈতিক উত্তেজনা, এই ভূ রাজনৈতিক উত্তেজনা মানে হচ্ছে ইসরায়েল গাজা উপত্যকা দখল করে নিয়েছে, ইসরায়েল জর্ডান থেকে ওয়েস্ট ব্যাংক দখল করে নিয়েছে, ইসরায়েল জেরুজালেমের পূর্ব অংশ দখল করে নিয়েছে, ইসরায়েল সিরিয়ার গোলান মরুভূমি দখল করে নিয়েছে। এবং এই সমস্ত ভূখণ্ডের উদ্বাস্তু সমস্যা দেখা দিয়েছে। এরকম একটা পরিস্থিতিতে একটা জিও পলিটিক্স, জিও উত্তেজনা এই অঞ্চলে দেখা দিয়েছিল। সেখানে একটা যে ওপেক তৈরি হলো, ওপেক হচ্ছে একটা তেল সংগঠন, অয়েল অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, মানে হলো পেট্রোলিয়াম তেলের রপ্তানিকারক দেশ। এটা হচ্ছে অর্থাৎ রপ্তানি। এতদিন তেলের দাম নির্ধারণ করত পশ্চিমী দেশগুলো, ব্রিটেন নির্ধারণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র নির্ধারণ করেছে। ওপেক তৈরি হওয়ার পরে সিদ্ধান্ত নিল যে এখন থেকে তেল উৎপাদনকারী দেশগুলো তারাই তাদের তেলের দাম নির্ধারণ করবে। এই দাম নির্ধারণের ক্ষেত্রে বিদেশি কোনো শক্তিকে অ্যালাউ করা হবে না। তাই এই অঞ্চলে একটা জিও পলিটিক্স দেখা দিল, জিও অর্থাৎ ভৌগোলিক উত্তেজনা দেখা দিল। তেলের দাম বৃদ্ধির কারণ হচ্ছে তোমার 1967 6 দিনের যুদ্ধ, এটা প্রত্যক্ষ কারণ। ইসরায়েল বনাম আরব দেশগুলি, পশ্চিমী আরব দেশগুলি তোমার কি করলো, একটা যুদ্ধ হয়েছে। পশ্চিমী দেশগুলো যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, এরা কিন্তু এদের প্রতি ক্ষুব্ধ হলো। দেখো, ইসরায়েল দখল করে নিয়েছে, ইসরায়েলের উপরে ক্ষুব্ধ হবেই আরবের দেশগুলি। কিন্তু এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের উপরেও ক্ষুব্ধ হলো, ফ্রান্সের উপরে ক্ষুব্ধ হলো,
তার কারণ এরা ইসরায়েলকে সমর্থন করে এবং তারা কিন্তু তেলের উপরে আধিপত্য বিস্তার করেছে অতীতে। এর ফলে কি হলো? এর ফলে ওপেক, এই যুদ্ধের ফলে ওপেক কি করলো? তেল সাপ্লাই কমিয়ে দিল। তেল যখন মধ্যপ্রাচ্যের দেশগুলো সাপ্লাই কমালো, তোমরা একথা জানো, জিনিসের দাম নির্ধারিত হয় যোগান এবং চাহিদার ঘাত প্রতিঘাতে। যোগান বাড়লে চাহিদা কমলে দাম কমে, আর চাহিদা যদি যোগান কমে যায় চাহিদা বাড়ে, দাম বাড়বে। তো এখানে মধ্যপ্রাচ্যের দেশগুলো তেলের যোগান কমিয়ে দিল, তেলের উৎপাদনের উপরে তাদের নিয়ন্ত্রণ, সাপ্লাইয়ের উপরে তাদের নিয়ন্ত্রণ কায়েম করলো। এর ফলে তোমার চাহিদা আগের মতোই আছে এবং চাহিদা ক্রমবর্ধমান, তেলের চাহিদা বাড়ছে। এমন পরিস্থিতিতে তেলের দাম বাড়লো। এটা হলো 1 নম্বর পয়েন্ট। দেখো, আরেকটা বিষয় যে 1973 সাল ইয়ম কিপুর যুদ্ধ হয়, আরব ইসরায়েল যুদ্ধের। এই যুদ্ধের পর পশ্চিমী দেশগুলো উপরে, দেশগুলোর বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা জারি করে, এমবার্গো দেয় আরবীয় দেশগুলি। 1973 এই ইয়ম কিপুর যুদ্ধে ইসরায়েল জয়লাভ করে এবং এই যুদ্ধের পরেও আরো এমবার্গো দিল কে? তোমার আরবীয় দেশগুলি। এতে তেলের দাম হু হু করে বেড়ে গেল। তাহলে আমরা দেখছি 1967 থেকে 1973 এই সময়ে দেখো দুটো যুদ্ধ হলো। দুটো যুদ্ধে আরবের দেশগুলো হেরে গেল। ভৌগোলিক উত্তেজনা, এই অঞ্চলে আধিপত্য বিস্তার করবার চেষ্টা করছে পশ্চিমের ইউরোপীয় দেশগুলি এবং আমেরিকা চেষ্টা করছে। সুতরাং এই পরিস্থিতিতে তেলের উৎপাদনকে নিয়ন্ত্রণ করে আরব দেশগুলো, তেল রপ্তানিকে নিয়ন্ত্রণ করে এবং তেল সাপ্লাইয়ের উপর, তেলের সব কিছুর উপরে অয়েল এমবার্গো বলা হয়। এই অয়েল এমবার্গো বা নিষেধাজ্ঞা জারি করলো। অয়েলের সাপ্লাই কমে যায়, ডিমান্ড কিন্তু কমেনি, ডিমান্ড বেড়েছে। তার ফলে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেল। 1 নম্বর। 2, ওপেক গঠিত হয়েছে 1960-এ, কিন্তু ওপেক শক্তিশালী হয়েছে। এই সংগঠনের মধ্য দিয়ে আরবের দেশগুলো আরো ঐক্যবদ্ধ হয়েছে। ওপেকের মাধ্যমে তোমার আরবিয়ান ন্যাশনালিজমকে আরো আরো জোরদার করা হয়, আরো আরো বেশি মানুষকে ঐক্যবদ্ধ করা হয়, ইউনাইটেড করা হয় পলিটিক্যালি, ইকোনমিক্যালি। তেলের বিষয়টা হচ্ছে ইকোনমিক্যাল ব্যাপার। তো ওপেকের রাষ্ট্রগুলি তেল উৎপাদন কমিয়ে দিল এবং উৎপাদনের উপরে নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করে, তেলের মূল্য বা দাম বৃদ্ধি করে বাড়িয়ে দেয়। তেল সংক্রান্ত সব বিষয়ে ওপেক কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। ওপেক তৈরি হয়েছে তোমার 1960-এ। 5টা দেশ এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। কোন কোন দেশ? সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান এবং হচ্ছে ভেনেজুয়েলা। এই রাষ্ট্রগুলো হচ্ছে প্রতিষ্ঠাতা। পরবর্তীকালে ওপেকের সদস্য সংখ্যা বেড়েছে এবং ওপেক আরো শক্তিশালী একটা আঞ্চলিক সংগঠনে পরিণত হয়েছে। তাই এই ওপেক তার সদস্য রাষ্ট্রগুলির উপরে কঠোরভাবে নিয়ন্ত্রণ আরোপ করেছে তেল উৎপাদন, তেলের দাম এবং আরো আনুষঙ্গিক বিষয়ের উপর। 3 নম্বর, দেখো এই 1967 থেকে 1973 এর মধ্যে তেলের দাম বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই সময় তেলের উৎপাদন কমে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র তেলের উৎপাদন কমে যায়
মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের দাম বাড়াতে মুদ্রাস্ফীতি ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই সময় আভ্যন্তরীণ একটা সমস্যাও ছিল। ভিয়েতনাম যুদ্ধ চলছে, ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতনামকে পরাজিত করতে পারছে না দেশের ছাত্র সমাজ। ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে নিক্সন প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করছে। ওয়েলফেয়ার স্টেটের যে ধারণা, ব্যক্তি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাকে গুরুত্ব দেওয়া, প্রশাসনে দুর্নীতি, বিভিন্ন কারণে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সমস্যায় ছিল। আর এই সময়েই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের উৎপাদন পিক পয়েন্টে চলে যায়, উৎপাদন খুবই কমে যায়। একে বলা হয় পিক পয়েন্ট, অর্থাৎ উৎপাদন খুবই কম হয়, ইউএস এর বাইরে আমদানির প্রয়োজন হয়। তখন মার্কিন যুক্তরাষ্ট্র কি করলো, যে নিজের দেশে উৎপাদন কমে গেল, তাহলে মধ্যপ্রাচ্যে তেল আছে, তাই মধ্যপ্রাচ্যের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হবে, মধ্যপ্রাচ্যের বিশেষ করে সৌদি আরবের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, তার সঙ্গে চুক্তি করতে হবে। এই উৎপাদন মার্কিন যুক্তরাষ্ট্রের তেল উৎপাদন অত্যন্ত কমে যাওয়ার ফলে, তাহলে আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই সুযোগে তোমার তেলের উৎপাদনকারী দেশগুলো তেলের দাম বাড়িয়ে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের আরব দেশগুলির উপরে নির্ভরশীল হয়ে পড়ে। আর নির্ভরশীল হওয়ার ফলে আরব দেশগুলি অতীতের কথা বলতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনের উপনিবেশিক যে চরিত্র, ফ্রান্সের যে উপনিবেশিক চরিত্র, সেই সব পশ্চিমী আধিপত্য আরব দেশগুলির উপরে ছিল, সেটা বলতে পারেনি। আর বর্তমানে এই যে দুটি যুদ্ধ, এই দুটি যুদ্ধের মাঝখানে তোমার ব্যাপক একটা পরিবর্তন, এই পরিবর্তনের সুযোগ মার্কিন যুক্তরাষ্ট্র তোমার পিক পয়েন্টে চলে গিয়েছে তেল উৎপাদনে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে দাম বেশি নিতে হবে তেলের, কিন্তু তেল দিতেও হবে। 4, বিশ্বব্যাপী তেলের চাহিদা বৃদ্ধি পায়, এটাও কিন্তু তেল উৎপাদনের তেলের দাম বৃদ্ধির কারণ। দেখো, তেল হচ্ছে একটা তরল সোনা, খুবই গুরুত্বপূর্ণ সোনা, মূল্যবান, তোমরা জানো। তেলও খুব মূল্যবান। তেল ছাড়া পরিবহন ব্যবস্থা চলবে না, তেল ছাড়া শিল্প কারখানা চলবে না, তেল উৎপাদন, তেল দরকার। তাই আর এই তেলের অভাব পূরণ করার ক্ষমতা আছে মধ্যপ্রাচ্যের দেশগুলি। সুতরাং মধ্যপ্রাচ্য এটা বুঝে গেছে, তাই মধ্যপ্রাচ্যের দেশগুলো কি করলো, তেলের দাম বাড়িয়ে দিল। শিল্পায়ন তোমার দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে হয়েছে, শিল্পায়ন অনেক আগে হয়েছে, কয়েকটা দেশে সীমাবদ্ধ ছিল। তোমার দ্বিতীয় মহাযুদ্ধের পর শিল্পায়ন বৃদ্ধি পেয়েছে উন্নত দেশে, আবার কিছু উন্নয়নশীল দেশে শিল্পায়ন বৃদ্ধি পেয়েছে। আর শিল্পায়ন বৃদ্ধির ফলে তেলের চাহিদা বেড়েছে, সেই কারণে তোমার তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। 5 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার গোল্ড স্ট্যান্ডার্ড অবমূল্যায়ন। মার্কিন যুক্তরাষ্ট্র ওয়েলফেয়ার স্টেটের ধারণাকে কার্যকরী করতে ব্যর্থ হয়েছে। মিক্সড ইকোনমির যে ধারণা, মিক্সড ইকোনমি যে অর্থনীতি, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংকটে পড়েছে। আভ্যন্তরীণ ক্ষেত্রে পলিটিক্যালি মার্কিন সরকারের বিরুদ্ধে মার্কিন জনগণ, ছাত্র সমাজ বিশেষ করে আন্দোলন করছে। এইরকম একটা পরিস্থিতিতে ভিয়েতনাম যুদ্ধ, এই একটা পরিস্থিতিতে নিক্সন প্রশাসন একটা চরম সংকটে পড়ে। পাশাপাশি তেলের উৎপাদনও কমে যায়। তখন মার্কিন যুক্তরাষ্ট্র সোনা এবং যে ডলারের মধ্যে একটা ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্সের বাঁধন আর থাকলো না। তখন ডলারের অবমূল্যায়ন করতে বাধ্য হয় মার্কিন যুক্তরাষ্ট্র। ডলারের অবমূল্যায়ন, এই ডলারের অবমূল্যায়নের ফলে দেশে মুদ্রাস্ফীতি বাড়ে, জিনিসের দাম বেড়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। অল্প দ্রব্য বেশি ডলার পিছনে ধাওয়া করাটাই হলো মুদ্রাস্ফীতি। কারণ
তেল ডলারে কেনা বেচা হতো। ডলারের অবমূল্যায়ন মানে হলো অল্প তেল কিনতে বেশি ডলার লাগবে, এটাই হলো ডলারের অবমূল্যায়ন। আগে যে ডলারে যে পরিমাণ তেল পেত, ডলার অবমূল্যায়নের ফলে তার থেকে বেশি ডলার দিয়ে তেল কিনতে হতো। এতে কি হলো, ডলারের সংকট, মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ ক্ষেত্রে আর্থিক সংকট, এই সুযোগে মধ্যপ্রাচ্যের দেশগুলো তেলের দাম বৃদ্ধি করে। 6 নাম্বার, ওপেকের ঐতিহাসিক সিদ্ধান্ত। এটা ঐতিহাসিক সিদ্ধান্ত কি, আমরা আগেই বলেছি যে ওপেক গঠিত হয়েছে 1960 সালে। এ ক্ষমতা বাড়াচ্ছে, বাড়াতে বাড়াতে এমন একটা ক্ষমতা অর্জন করেছে ওপেক দেশগুলো 1970-71 সালে বা 1970 থেকে 72 এই সময়ে একটা সিদ্ধান্ত নিল ওপেক যে এখন থেকে তেল বিক্রি হবে, এ ব্যাপারে তেল উৎপাদনকারী দেশের ক্ষমতা বেশি। যে দেশ তেল উৎপাদন করছে সেই দেশে উৎপাদনের পদ্ধতি, তেলের উৎপাদন পরিমাণ, তেলের দাম নির্ধারণ, রপ্তানি কতটা করবে, সবটাই কিন্তু সেই দেশের উপরে নির্ভর। এই হলো প্রথম সিদ্ধান্ত ওপেকের। এটা ঐতিহাসিক এই কারণে হচ্ছে প্রথম, এবং তারা নিজেই দাম ঠিক করবে, আর নিজের দাম ঠিক করার মধ্য দিয়ে তারা তেলের দাম বাড়াবে। এখানে মনে রাখতে হবে, যুদ্ধ হলেই কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, যুদ্ধ হলে তেলের দাম তো বাড়বেই। এটা একটা কারণ। দুখানা যুদ্ধ হয়েছে, একটা হলো 1967 সালে, আর একটা হচ্ছে 1973 সালে। এ দুটো কারণ ছিল। পাশাপাশি এখানে তোমার 1973 যুদ্ধের আগেই 1970 থেকে 1971-72 এই 2 বছরে ওপেক সিদ্ধান্ত নিল, একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিল, এই কোনো কথা হবে না যে একদম ওপেক দেশগুলো তেলের দাম নির্ধারণ করবে, তেলের উৎপাদন পদ্ধতি নির্ধারণ করবে, নিজেরাই তেল উৎপাদন করবে, তেলের দাম নির্ধারণ করবে। এটা 1971-72 সালে এটা কার্যকরী করে তেল উৎপাদনকারী দেশগুলো। যার ফলে একটা কথা মনে রাখতে হবে, তেল বা যে কোনো দ্রব্য, এটা এটা লিকুইড গুডস, উৎপাদনের খরচের উপরে নির্ভর করে দ্রব্যের দাম, কস্ট অফ প্রোডাকশন। সেই কস্ট অফ প্রোডাকশন নির্ধারণ করবে তেল উৎপাদনকারী দেশ, এবং কত দামে বিক্রি করলে তেলের লাভ থাকবে, সবটাই কিন্তু তোমার তেল উৎপাদন রপ্তানিকারক দেশ ঠিক করবে। এটা ওপেকের ঐতিহাসিক সিদ্ধান্ত। পশ্চিমী কোম্পানিগুলোর হাতে থাকবে না। কোম্পানি 7 সিস্টার্স রয়েছে, 7টা উন্নত দেশের কোম্পানি এখানে তেল তুলে তেল সাপ্লাই করে বিভিন্ন দেশে। তাদের নিয়ন্ত্রণ এখন থেকে আর থাকবে না। এই বিষয়টা ওপেকের এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের তেলকে কেন্দ্র করে যে রাজনীতি, বা পশ্চিম এশিয়াতে তেলকে কেন্দ্র করে যে রাজনীতি, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, জর্ডান, ইয়েমেন, কাতার, ইরান, ইরাক, এই সমস্ত দেশের যে জিও পলিটিক্সকে কেন্দ্র করে বিভিন্ন দেশের মধ্যে রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদির ক্ষেত্রে পরিবর্তন আসে। যাই হোক, আরব কান্ট্রিগুলির হাতে চলে গেল তেলের উৎপাদনের ক্ষমতা, তেলের দাম নিয়ন্ত্রণের ক্ষমতা, দাম নির্ধারণের ক্ষমতা। 7 নাম্বার, আরেকটা কথা আমি বিভিন্ন পয়েন্টের মধ্যে বলেছি, এটা একটা ভাইটাল কারণ যে তেল উৎপাদনকারী দেশগুলো পশ্চিমের ইউরোপের অনেক দেশের উপনিবেশ ছিল, সেই উপনিবেশিক চরিত্র, শোষণ, নিপীড়নের কথা আরব দেশগুলি ভুলতে পারছে না। সেই কারণে এই আমেরিকার পিক পয়েন্টের ভাবনা, আমেরিকাতে মুদ্রাস্ফীতি, ডলারের অবমূল্যায়ন, এই সব সুযোগগুলো কিন্তু গ্রহণ করেছে
আরবের দেশগুলো এইসব বিভিন্ন কারণে তোমার আরবের তেল উৎপাদনকারী দেশ 1967 থেকে 1973 এই সময়ে তেলের দাম বৃদ্ধি করেছে। নেক্সট আমাদের প্রশ্ন, যেটা আলাদা একটা প্রশ্ন তোমাদের দাবি আছে, সেটা হলো যে 1970 দশকে ব্যাপক পরিবর্তন কোন বিষয়কে কেন্দ্র করে? এই মধ্যপ্রাচ্যের তেল রাজনীতিকে কেন্দ্র করে, এবং তেলের দাম যে ব্যাপকভাবে বেড়ে গেল 1967 থেকে 1973 বা গোটা 70 দশক থেকে, তাতে কি কি পরিবর্তন এসছে? মধ্যপ্রাচ্যের রাজনীতিকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কের যে পরিবর্তন, তা আমরা পয়েন্ট আকারে আলোচনা করব। এক নম্বর হচ্ছে, দেখো, তেলের দাম, হ্যাঁ, তেলের দাম বৃদ্ধির ফলে এক ধাক্কায় তেলের দাম কি পরিমাণে বাড়লো? 4 গুণ বেড়ে গেল। তাহলে তো বিশাল পরিবর্তন হবে না? উন্নত দেশের অর্থনীতির ক্ষেত্রে পরিবর্তন হবে, উন্নত দেশের রাজনীতির ক্ষেত্রে পরিবর্তন হবে, সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হবে, জনগণ এটা মেনে নেবে না। ওপেক এমবার্গো দিলে বিশ্বের তেলের দাম বাড়তে থাকে। পশ্চিমী দেশগুলোকে কেন্দ্র করে যে রাজনীতি ইতিপূর্বে গড়ে উঠেছিল 1970 দশকে, অর্থাৎ তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেলে গভীর পরিবর্তন আসে, এবং এই পরিবর্তন দীর্ঘস্থায়ী পরিবর্তন। এই পরিবর্তন কিন্তু আজও দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখলাম তেলের দাম বৃদ্ধির ফলে পশ্চিমী দেশগুলোর তেল রাজনীতিকে কেন্দ্র করে যে বিশ্ব রাজনীতি এতদিন যা ছিল, আন্তর্জাতিক সম্পর্ক এতদিন যে ধরনের ছিল, তার ব্যাপক পরিবর্তন আসে এবং দীর্ঘস্থায়ী পরিবর্তন আসে। নাম্বার 2 নম্বর পরিবর্তন, পশ্চিম এশিয়ার যে রাজনীতি এবং তেলের উৎপাদনকারী দেশগুলিকে কেন্দ্র করে রাজনীতি, একে কেন্দ্র করে ওয়ার্ল্ড পলিটিক্স, বিশ্ব রাজনীতিতে পরিবর্তন আসে। পশ্চিমী দেশগুলোর যে রাজনীতি, সেটা একটা ওপেক, একটা আঞ্চলিক সংগঠন। ওপেকের দেশগুলি আঞ্চলিক দেশ, এবং পশ্চিম এশিয়ার তেল উৎপাদনকারী দেশগুলো আঞ্চলিক একটা রাজনীতির মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এটা আন্তর্জাতিক রাজনীতিতে প্রসারিত হলো। তাহলে একটা আঞ্চলিক রাজনীতি, রিজনাল পলিটিক্স, জিও পলিটিক্স, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্সে পরিণত হলো। নাম্বার 3 নম্বরে দেখো, তেল সমৃদ্ধ উৎপাদনকারী সমৃদ্ধ তেল উৎপাদনকারী দেশগুলি তোমার বিশেষ করে সৌদি আরব, কুয়েত, ইউএই অর্থাৎ আমির শাহী আরব, ইরাক বিশ্ব শান্তির মিত্র হয়ে ওঠে এই দেশগুলোর ক্ষেত্রে। দেখো, এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অন্য দেশগুলি, শক্তিশালী দেশগুলো কিন্তু আগে চিনত না। এবার তেলের দাম বৃদ্ধি ফলে তেল আমদানিকারক দেশগুলো, তাদের অর্থনীতিতে একটা চাপ পড়েছে। সুতরাং তারা কিন্তু এই পশ্চিম ইউরোপের দেশগুলিকে, অর্থাৎ ইরাক, ইরান, সৌদি আরব, কুয়েত, এই দেশগুলিকে গুরুত্ব দিতে শুরু করে। 4 নম্বর পরিবর্তন, 1970 দশকে পরিবর্তন, তেলের দাম বৃদ্ধির ফলে কি পরিবর্তন, সেটা 4 নম্বর। মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি করে। মার্কিন যুক্তরাষ্ট্র বুঝে গেছে যে আমাদের দেশে তেলের উৎপাদন খুবই কমে যাচ্ছে, এবং তেলের উৎপাদন খুবই পিক পয়েন্টে চলে গেছে, খুবই কমে যাওয়ার ক্ষেত্রে পিক পয়েন্ট আর কি। তখন মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তার ফলে কি হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বৃদ্ধি করেছে। সামরিক শক্তি মোতায়েন, সেনা মোতায়েন, বিভিন্ন অজুহাতে সেই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিজেদের মধ্যে বিরোধে লিপ্ত করতে হবে, ইসরায়েলকে সাপোর্ট করতে হবে,
ওদিকে সৌদি আরবের সঙ্গে আমার বন্ধুত্ব স্থাপন করতে হবে। এবং বাস্তবে দেখা গিয়েছে যে সৌদি আরবের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে। কুয়েতকে, তেল সমৃদ্ধ কুয়েতকে সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট দখল করে নিলে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের এত মাথা ব্যথা কেন? মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে বন্ধুত্ব করে সেখানে পা রেখে যুদ্ধ করে, এবং এখানে ইউনোকে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে। ইউনোর নিজস্ব সেনাবাহিনী থাকে না, তোমরা জানো, মিলিটারি বাহিনী তৈরি করেছে, মাল্টি মিলিটারি বাহিনী, বহুজাতিক বাহিনী, বিভিন্ন দেশের সেনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তার উদ্যোগে কুয়েতের দখলমুক্ত হয়, সাদ্দামকে পরাজিত হয়। তাহলে আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট মধ্যপ্রাচ্যকে গুরুত্ব দিচ্ছে, কূটনৈতিক সম্পর্ক তৈরি করছে, সৌদি আরবের সঙ্গে বন্ধুত্ব করছে, কুয়েতের সঙ্গে বন্ধুত্ব করছে। আর ইরান সমর্থন, একসময় ইরানের সঙ্গে ইরাকের যুদ্ধ হয়েছিল, সেখানে ইরাককে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে। আবার সেই ইরাককে পরবর্তীকালে ইরাক তেলের খনিগুলো, তেলের উৎপাদনের ক্ষমতা, তেলের উপর নিয়ন্ত্রণ সাদ্দাম হোসেন আমেরিকার হাতে দেয়নি বলে আমেরিকা এই যুদ্ধ করেছে। খারিজ যুদ্ধ 1990 সালে, এটাও কিন্তু এই কারণে হয়েছে, অর্থাৎ এই তেলের দাম বৃদ্ধি পেয়েছে, এটাকে কেন্দ্র করে হয়েছে। নতুন একটা জিও পলিটিক্স, নিউ জিও পলিটিক্স এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে তৈরি হয়েছে। নাম্বার 2, তেলের দাম বৃদ্ধির ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলির তেলের দাম বৃদ্ধির ফলে ওপেকের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ওপেক তেলের মূল্য নির্ধারণে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে। তেলের মূল্য নির্ধারণে ওপেক কান্ট্রিগুলো একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে। আমি আগেই বলেছি 5টা প্রথম সদস্য রাষ্ট্র ছিল, পরবর্তীকালে সদস্য সংখ্যা বেড়েছে। এই সদস্য সংখ্যা বাড়াতে ওপেকের শক্তি বেড়েছে। ওপেক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে যে ওপেক দেশগুলি বা তেল উৎপাদনকারী দেশগুলো সে নিজের তেলের উৎপাদনের পরিমাণ নির্ধারণ করবে, উৎপাদনের উপর নিয়ন্ত্রণ করবে, এবং উৎপাদিত তেলের দাম নির্ধারণ করবে, এবং কোন দেশকে কতটুকু তেল দিবে সবটাই সেই দেশের উপরে নির্ভর করছে। এইভাবে ওপেক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। তার ফলে কি হচ্ছে, তোমার মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পরিবর্তন হয়েছে। ওপেক মানে আর্থিক যে ক্ষমতা, উন্নত দেশগুলির যে আর্থিক ক্ষমতা ওপেক নিয়ন্ত্রণ মানে করা শুরু করেছে। আর্থিক মানে উন্নত দেশকে তেল না দেয়, উন্নত দেশ কিন্তু তাদের ডাউনফল হবে, তাদের পতন হবে। একে বলা হয় রিসোর্স পাওয়ার, বলা হয় রিসোর্স পাওয়ার পলিটিক্স। রিসোর্স পাওয়ার পলিটিক্স, এখন উন্নত দেশের পাওয়ার বেশি আছে, এটা স্বাভাবিক, কিন্তু তেল যদি না পাই তাহলে তাদের উন্নতি কমে যায়। সেজন্য এই তেল উৎপাদনকারী দেশগুলোর যে ক্ষমতা, এই ক্ষমতাকে বলা হচ্ছে রিসোর্স পাওয়ার পলিটিক্স। 3 নাম্বার, তেলকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে মধ্যপ্রাচ্যের দেশগুলি ব্যবহার করে। তেলকে রাজনৈতিক হাতিয়ার, আরব দেশগুলি এমবার্গো দিয়েছে যে তেলের দাম আমরা বৃদ্ধি করব, নিষেধাজ্ঞা জারি করেছে, এবং নিষেধাজ্ঞা জারি করে বুঝিয়ে দিয়েছে যে জ্বালানির পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলো জ্বালানির উপর যেমন চাপ বৃদ্ধি করতে পারবো, জ্বালানি অর্থাৎ পেট্রোলিয়ামের উপরে আমাদের যেমন আধিপত্য আছে, একচেটিয়া আধিপত্য আছে ওপেকের সিদ্ধান্ত অনুযায়ী। এবং 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 আরো বিষয় হলো যে এইটাকে কেন্দ্র করে আমরা বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করব, বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করব এই অর্থনৈতিক অর্থাৎ তেল সম্পদকে ব্যবহার করে। ইসরায়েল ঘনিষ্ঠ রাষ্ট্র, ইসরায়েলের ঘনিষ্ঠ রাষ্ট্রকে মার্কিন যুক্তরাষ্ট্র, তার বিরুদ্ধেও আমরা সোচ্চার হব। এই 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 যে তেলের যে রাজনীতি, তেলকে হাতিয়ার হিসাবে আরবের দেশগুলো এই ভূমিকা পালন করছে। 4 নাম্বার,
তোমরা জানো যে 1945 থেকে 1991 এই সময়ে হচ্ছে ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি, দ্বিমেরু প্রবণ রাজনীতি, এবং এবং একদিকে সমাজতান্ত্রিক দেশগুলিকে নেতৃত্ব দিয়েছে পূর্বতন সোভিয়েত রাশিয়া, আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুইয়ের দ্বন্দ্বের প্রেক্ষাপটে ঠান্ডা যুদ্ধের আবহাওয়াতে মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা তেলকে ব্যবহার করে নিজেদের শক্তি বৃদ্ধি করবার চেষ্টা করেছে। এখানে একটা কথা মনে রাখবে যে তেল ভান্ডারকে যুদ্ধের কৌশল হিসাবে ব্যবহার করতে শিখেছে উভয় মহাশক্তিধর রাষ্ট্র, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং পূর্বতন সোভিয়েত রাশিয়া। এই দুটি দেশের যে ক্ষমতা, সেই দুটিকেই আমাদের ব্যবহার করবার চেষ্টা করতে হবে। তবে সৌদি আরবের সঙ্গে ইরান একমত নয়, সৌদি আরবের সঙ্গে ইরাক একমত নয়, এবং আরবের দেশগুলির মধ্যে শিয়া সুন্নি বিভাজন, এই বিভাজনের কারণে, ধর্মীয় গোড়ামির কারণে ইরান এবং ইরাকের মধ্যে বিরোধ। ইরাকে সুন্নি আধিপত্য, শিয়াদের উপরে অত্যাচার, আর ইরানে হচ্ছে শিয়াদের আধিপত্য, সুন্নিদের উপরে অত্যাচার। তাই সেই কারণে ইরাক ইরানের বিরোধ একটা বিরাট সমস্যা ইউরোপীয় ইউনিয়নের, আরবিয়ান ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং আরবিয়ান ন্যাশনালিজম প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং প্যান আরবিয়ানিজম এটা প্রতিষ্ঠার ক্ষেত্রেও এটা একটা বড় বাধা। আর সৌদি আরব, সেখানেও তোমার তোমার সুন্নি মুসলিম শাসক এবং তাদের আধিপত্য, শিয়া বিরোধী জনমত তৈরি করা। আর ইরানে আয়াতুল্লাহ খামেনি, সেও কিন্তু সুন্নি বিরোধী জনমত গঠনের উদ্যোগ এবং গোটা আরবিয়ান কান্ট্রিগুলির উপর শিয়া আধিপত্য প্রতিষ্ঠার যে উদ্যোগ, এতে কিন্তু আরবীয় দেশগুলি তারা তেল রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে অনেক অনেক সমস্যায় পড়ে। ঠিক আছে, বিশ্ব অর্থনীতিতে মন্দা, এটা একটা পরিবর্তন। বিশ্ব অর্থনীতিতে মন্দা, তোমরা জানো যে 1929 সালে মন্দার বছর বলা হয়। প্রথম মহাযুদ্ধের পর শিল্পায়নের ব্যাপক উৎপাদনের ফলে মন্দা দেখা দিয়েছিল। আমেরিকাতে কালো দিবস হিসেবে পালন করা হয়েছিল একটা দিনকে। তো এইরকম একটা সমস্যা, মুদ্রাস্ফীতি আমেরিকাতে দেখা দিল, উন্নত দেশে মুদ্রাস্ফীতি দেখা দিল, বেকারত্ব বাড়লো, মন্দা দেখা দিল। মন্দা মানে হলো উন্নত দেশগুলিতে মন্দা, এখানে মানে হচ্ছে দ্রব্য অতিরিক্ত বিক্রি হলে, দ্রব্য অতিরিক্ত উৎপাদন হলে সেই দ্রব্য বাজারে সাপ্লাই দেওয়া হয়, আর অতিরিক্ত সাপ্লাইয়ের ফলে দ্রব্যের দাম কমে যায়। দ্রব্যের দাম কমে গেলে, এরকম কমতে থাকলে কস্ট অফ প্রোডাকশন, অর্থাৎ উৎপাদনের যে ব্যয়, সেটা বেশি হয়ে যায়। তা উৎপাদনের ব্যয় যেটা হয় তার থেকে বেশি দামে প্রফিট ধরে দ্রব্য বেচতে হবে, কিন্তু প্রফিট ধরে দ্রব্য বিক্রি হচ্ছে না, এত হিউজ প্রোডাকশন। তখন কি হয়, তখন কারখানায় উৎপাদন বন্ধ করতে হয়। কারখানায় উৎপাদন বন্ধ হলে সাপ্লাই কমবে, চাহিদার তুলনায় যোগান কমবে, তখন আবার দ্রব্যের দাম বাড়তে থাকবে। এই যে মানে দ্রব্যের চাহিদা কমে যাওয়া, দ্রব্যের উৎপাদন কমে যাওয়া, অর্থনীতিতে সংকট আসা, এটাকে বলা হয় মন্দা। বুঝতে পারলে? এই মন্দা বিভিন্ন উন্নত দেশে দেখা দিয়েছিল। যা তোমার আমেরিকাতে, ইংল্যান্ডে, ফ্রান্সে ব্যাপক মন্দা দেখা যায়। এই যে অর্থনীতিতে মন্দা মানে কি, উৎপাদনের ক্ষেত্রে সমস্যা। যত দ্রব্য উৎপাদন হবে, যত কারিগরি বিদ্যার উন্নতি হবে, যত টেকনোলজি উন্নত হবে, যন্ত্রে দ্রব্য তৈরি হবে, অল্প সময়ে বেশি উন্নত মানের দ্রব্য তৈরি হবে, দেশের লোক সংখ্যা তো বাড়ছে না, বাড়ুক সেই তুলনায় কিন্তু দ্রব্য তারা কিনতে পারছে না। তাছাড়া প্রায় পুঁজিবাদী অর্থনীতিতে
দেশের প্রায় অংশ বেশি মানুষই হলো গরিব, তাদের ক্রয় ক্ষমতা কম, তারা দ্রব্য কিনতে পারে না। তাহলে এখানে অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছিল, উৎপাদনে মন্দা দেখা দিয়েছিল উন্নত দেশগুলিতে। সেই সুযোগ, সেই এটা কিন্তু তেলের উৎপাদনের ফলে, সরি, তেল রপ্তানিকারী দেশগুলি তারা তেলের ইচ্ছা মতো সাপ্লাই দিচ্ছে, ইচ্ছা মতো সাপ্লাই কমাচ্ছে, বাড়াচ্ছে। এতে কি হচ্ছে, উন্নত দেশগুলিতে মন্দা দেখা দিচ্ছে, উন্নত দেশগুলিতে উৎপাদন বন্ধ করতে হচ্ছে, আবার উন্নত দেশগুলিতে বেকারত্ব দেখা দিচ্ছে। তাহলে এটা একটা বড় পরিবর্তন, বিশ্ব রাজনীতিতে পরিবর্তন। সরকার বদল হয়েছে বিশ্ব রাজনীতিতে, বিভিন্ন দেশে সরকার পরিবর্তন, সরকারের নীতির পরিবর্তন হয়েছে, অর্থনৈতিক পুনর্গঠনের ব্যবস্থা উন্নত দেশগুলিকে করতে হয়েছে এই তোমার তেলের দাম বৃদ্ধির ফলে। জাপান, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্রে এদের সব জ্বালানি নীতি, নতুন জ্বালানি নীতিকে গ্রহণ করছে, বিকল্প জ্বালানি ব্যবহারের উদ্যোগ বিভিন্ন দেশ গ্রহণ করছে। কারণ হচ্ছে তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি করেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো ইউনাইটেড হয়ে তারা তেলের দাম বাড়িয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে পেট্রো ডলার প্রণালীর সৃষ্টি। পেট্রো ডলার, ডলারে পেট্রোলিয়াম কিনতে হয়, তেল কিনতে হয়। তাই সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটি দেশের মধ্যে তোমার চুক্তি হয়, চুক্তি করে তেলের দাম ডলারে নির্ধারিত হয়। আগে তেলের দাম কিন্তু ডলারে নির্ধারিত হয়নি। তাহলে তেলের দাম অত্যন্ত বৃদ্ধি পেল। মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে চুক্তি করে সে দেশের তেল কেনার অজুহাতে, এবং তেল কিনছে এখনো, তার সঙ্গে বন্ধুত্ব করে তেলের দামকে যাতে একটু নিয়ন্ত্রণ করা যায় সেই চেষ্টা করেছে, এবং তেলের দাম অন্য মুদ্রার পরিবর্তে ডলার মুদ্রায় নির্ধারিত হয়েছে, বেচাকেনা ডলারে হয়। অর্থ ব্যবস্থায় ডলারের আধিপত্য আগে থেকেই ছিল, এবং তেলের দাম বৃদ্ধির পরে মধ্যপ্রাচ্যে ডলারের দাম আরো বেড়ে গেল এবং ডলারের আধিপত্য বিস্তার লাভ করলো। 7, নতুন আঞ্চলিক শক্তি। দেখো, এই সৌদি আরব, ইরান, ইরাক এইসব দেশগুলো ততটা গুরুত্ব ছিল না আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে। তেলের দাম বৃদ্ধির ফলে এমন একটা পরিবর্তন আসলো, এদেরকে চিনতে থাকলো, বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো চিনতে পারে। অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে যে, তবে শক্তিশালী রাষ্ট্রগুলো এই দেশগুলির উপরে আমেরিকা যেভাবে আধিপত্য বিস্তার করেছে, আমেরিকা একাধিকবার যুদ্ধ ঘটিয়েছে। 2003-এর যুদ্ধ হয়েছে ইরাকের বিরুদ্ধে। ইরাকের বিরুদ্ধে আমেরিকার নেতৃত্বে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ ঘোষণা হয়েছে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে। এত কিছু মানে করার সাহস পেয়েছে একমাত্র এই আরব দেশগুলির মধ্যে একতার অভাবে। তো কিছুটা হলেও এই আঞ্চলিক শক্তি বিশেষ সৌদি আরব, ইরান এর মধ্যে একটা মানে বন্ধুত্ব, ওই একটা সময়ে আয়তুল্লাহ, সরি, ঠিক আছে, সৌদি আরব ইরানের মধ্যে, কুয়েত, আমির শাহী আরব, এই সমস্ত কিছু কিছু দেশ কিন্তু ধনী দেশে পরিণত হয়েছে। সৌদি আরবের দেশ একটা উন্নত দেশে পরিণত হয়েছে। কিছু কিছু দেশ কিন্তু এই আঞ্চলিক শক্তি হিসাবে উদ্ভব হয়েছে এবং বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পেরেছে। 8, জ্বালানি নিরাপত্তা আন্তর্জাতিক রাজনীতির মূল বিষয়ে পরিণত হয়েছে। উন্নত দেশগুলো তেল বহির্ভূত জ্বালানি খুঁজতে বাধ্য হয়েছে। আজকে উন্নত দেশগুলো বুঝে গেছে যে মধ্যপ্রাচ্যের যে জিও পলিটিক্স, সেখানে আরব লীগ তৈরি হয়েছে 1945 সালে, সেখানে ওপেক তৈরি হয়েছে তেল উৎপাদনকারী রপ্তানিকারক দেশগুলিকে নিয়ে 1960 সালে, এবং ওপেক যে ভূমিকা নিয়েছে তাতে কিন্তু
আমাদেরকে উন্নত দেশগুলিকে অন্য কোনো জ্বালানি ব্যবহার করতে হবে, এইটা তারা বাধ্য হয়েছে। তৃতীয় বিশ্ব, তেলের দাম বৃদ্ধি পাওয়ার ফলে তৃতীয় বিশ্বের গরিব দেশ, যাদের অর্থনৈতিক সমস্যা ব্যাপক, বেকারত্ব বেশি, নিরক্ষরতা হার বেশি, উৎপাদন কম, প্রাকৃতিক সম্পদ কম, প্রাকৃতিক সম্পদ যেটুকু আছে সেটুকু তারা নিজের ক্ষমতায় ব্যবহার করতে পারে না টেকনোলজির অভাবে, এবং তারা পরনির্ভরশীল পুরোপুরি ভাবে উন্নত দেশগুলির কাছে এবং উন্নয়নশীল দেশগুলির কাছে। এই দেশগুলোকে বলা হয় তৃতীয় বিশ্বের দেশ। তো এদের এদের ঋণের পরিমাণ বেশি, আর ঋণের সুদ দিতে আবার ঋণ করতে হয় এদের। দারিদ্রের দুষ্ট চক্রে এরা রয়েছে এবং এদের অর্থনীতি খুবই দুর্বল। এই দেশগুলো তেলের দাম বৃদ্ধির পরে আরো বেশি তারা মানে মার্কিন নির্ভর হয়ে পড়েছে। মার্কিন নির্ভর মানে আইএমএফ নির্ভর হয়ে পড়েছে। আইএমএফ এর মূলধন আছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মার্কিন যুক্তরাষ্ট্র ঋণ দেওয়ার সময় বিভিন্ন শর্ত দেয়। এই শর্তগুলো মেনেই ঋণ নিতে হবে। আর শর্ত মেনে নেওয়ার অর্থই হলো যে দেশ গরিব আছে আরো গরিব হয়ে যাবে, তৃতীয় বিশ্বের অর্থনীতি একদম ভেঙে চুরমার হয়ে যাবে, পরনির্ভরশীলতা আছে, আরো পরনির্ভরশীল হয়ে পড়বে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে তৃতীয় বিশ্বে এই তেলের দাম বৃদ্ধিতে ক্ষতি হয়েছে। আর তৃতীয় বিশ্বে এটা মানে তেলকে পুরোটাই আমদানি করতে হয়, তাহলে তাদের অর্থনীতিতে বিরাট সমস্যা। 10, মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ে, যুদ্ধ বাড়ে। এবার তেল উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে পশ্চিমী দেশগুলোর যেমন একদিকে সংঘাত রয়েছে, তেমনি তেল উৎপাদনকারী দেশগুলো নিজেদের মধ্যেও আবার সংঘাত আছে। তার কারণ প্যান আরবিয়ানিজম এবং আরবিয়ান ন্যাশনালিজম পুরোপুরি ভাবে কাজ করে না। প্যালেস্টাইন প্রবলেমকে কেন্দ্র করে প্যালেস্টাইনের পক্ষে আরবের সব দেশগুলো ঐক্যমতে আসে না। বর্তমানে যে ইসরায়েল একের পর এক হামলা চালাচ্ছে বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে, সেখানে মধ্যপ্রাচ্যের আরবিয়ান দেশগুলো ঐক্যবদ্ধভাবে ইসরায়েল আক্রমণকে প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে। তাই তারা তেল রাজনীতিকে ব্যবহার করছে ঠিকই, কিন্তু পুরোপুরি ভাবে তারা সফলতা অর্জন করতে পারছে না। এই হচ্ছে তেল রাজনীতিকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে পরিবর্তন। চীন এবং ভারত আরবের দেশগুলির সঙ্গে ওপেকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে। তার কারণ ভারতের তেলের প্রয়োজন আছে, চীনের খুবই প্রয়োজন আছে। চীন এই কারণে ওপেকের সদস্য ভিয়েজুয়েলার সঙ্গে সম্পর্ক রাখছে। আর চীন এবং আমেরিকার মধ্যে ভিয়েজুয়েলাকে কেন্দ্র করে তেল উৎপাদনকারী রাষ্ট্রকে কে নিয়ন্ত্রণ করবে, চীন নিয়ন্ত্রণ করবে না আমেরিকা নিয়ন্ত্রণ করবে, তা নিয়ে বিশাল দ্বন্দ্ব। যাই হোক, তেলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আজকে শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে উত্তেজনা, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে টেনশন, মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে ঐক্য, মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আবার পাশাপাশি বিরোধ, এবং বিশ্ব রাজনীতিতে শক্তিশালী দেশগুলির মধ্যে এই তেল রাজনীতিকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ আসছে। কে এই মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করবে? আজকে মধ্যপ্রাচ্যে তেলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দেশগুলো শুধু আঞ্চলিক শক্তি হিসাবে নয়, আন্তর্জাতিক শক্তি হিসাবে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর কাছে কোনো সময় প্রিয় হচ্ছে, কোনো সময় বন্ধু হচ্ছে। তেলের দাম কমাইলে ভালো, তেলের দাম বৃদ্ধি করলেই খারাপ। তেল ব্যবহারের অধিকার দিলে ভালো, তেল ব্যবহারের অধিকার না দিলে খারাপ। ইরাকের প্রেসিডেন্ট ভালো ছিলেন যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ইরাককে, সাদ্দামকে সমর্থন করেছিল। যখন
ইরাকের আভ্যন্তরীণ তেল উৎপাদনকে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করতে চেয়েছে, তখন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তাতে সমর্থন না করলে আমেরিকা তার উপর চটে গিয়ে তার উপরে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করেছে, 10 বছর নিষেধাজ্ঞা জারি করেছিল যে ইরাকের প্রেসিডেন্টে বা ইরাকের সঙ্গে কোন দেশ অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে সম্পর্ক থাকবে না। অর্থাৎ ইরাককে একঘরে করে রেখেছিল। একঘরে করে রেখেও যখন অনেক দেশের তেলের প্রয়োজনে গোপনে ইরাকের কাছ থেকে তেল নিতে বাধ্য হয়েছে, তখন ইরাকের উপর আক্রমণ করেছে। ইউনো সনদকে অমান্য করে, ইউনো সনদকে নিজের মতো ব্যবহার করে, নিজের মতো সংশোধন করে, তখন ইউনোতে সব থেকে বেশি পরিমাণ চাঁদা দেয় হলো মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং আন্তর্জাতিক সংগঠন এটা নামে মাত্র, মূল ক্ষমতা, ইউনোর ক্ষমতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদি তাই না হবে, তাহলে 1950 সালে উত্তর কোরিয়ার মাটিতে তোমার জাতিপুঞ্জের সিদ্ধান্ত মূলত আমেরিকার সিদ্ধান্ত, মূলত আমেরিকার 90% সেনা উত্তর কোরিয়ার মাটিতে কমিউনিস্টদের ধ্বংস করার জন্য দক্ষিণ কোরিয়া সরকারকে সমর্থন কেন করলো, যুদ্ধ কেন করলো, ভিয়েতনামের উপরে কেন আক্রমণ করলো, ভিয়েতনামের একটা অংশ স্বাধীন হয়েছে, আর একটা অংশ সে স্বাধীন করতে চাইছে। ডক্টর হোচিমিনের বিরুদ্ধে 20 বছর যুদ্ধ করার কোনো দরকার ছিল? তাহলে আমরা দেখছি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এটা ভাবতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রই হোক, আর রাশিয়াই হোক, আর চীনই হোক, আমাদের যে অয়েল প্রপার্টি, অয়েল মানে রিসোর্স, সেটা আমাদের 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 পৈতৃক সম্পদ। এটা আমরা ব্যবহার করব। আমরা আমরা কিভাবে ব্যবহার করব তুমি বলে দেবা? চীন, তুমি বলে দেবা? ভেনেজুয়েলার এর উপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন দাদাগিরি করছে, সত্যিকারের বন্ধু কেউ আছে? না, শুধু তেল সম্পদটাকে ব্যবহার করার জন্য। ইসরায়েল যখন অনেকগুলো এলাকা দখল করে নিচ্ছে, 1956 সুয়েজ খালকে কেন্দ্র করে আরব ইসরায়েল যুদ্ধ হলো, আবার 1967 সালে 6 দিনের যুদ্ধে অনেক ভূখণ্ড ইসরায়েল দখল করে নিল। মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে পাচ্ছে না? চীন দেখতে পাচ্ছে না? আমেরিকা দেখতে পাচ্ছে না? কই ঐক্যমত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে? না। ইসরায়েলের নতুন রাষ্ট্র, তাদের নিজস্ব রাষ্ট্র গঠনটা সমর্থনযোগ্য, কিন্তু ইসরায়েল যে অ্যাগ্রেসিভ পলিসি নিচ্ছে সেটা সমর্থনযোগ্য নয়। আবার মধ্যপ্রাচ্যে ধর্মীয় গোঁড়ামির ভিত্তিতে যে প্রতিবাদ বা আন্দোলন সংগঠিত হচ্ছে সেটা সমর্থনযোগ্য নয়। কিন্তু মধ্যপ্রাচ্যে সাধারণ মানুষের দাবি, দেশগুলোকে যে শোষণ করছে আমেরিকা, এটা সমর্থনযোগ্য না। তাই সৌদি আরবকে ভাবতে হবে। সৌদি আরব শুধু নিজের ভাবনায় ভাবিত, কিন্তু গোটা মধ্যপ্রাচ্যকে এক্সপ্লয়েট করছে, নিয়ন্ত্রণ করছে। তাহলে সেই জায়গায় তেলের দাম বৃদ্ধি করে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে, কিছুটা হলেও উন্নত দেশগুলিকে একটা চাপে রাখা, উন্নত দেশগুলিকে দুর্বল করে রাখা। তার কারণ তেল না দিলে প্লেন উঠবে না, বহু পরিবহন বন্ধ হয়ে যাবে। এটা লিকুইড গোল্ড। তাহলে তাহলে আজকে এই সম্পদটা আসে বলে বহু শক্তিশালী দেশ মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে অনেক সময় মাথা নত করছে। কথাই আছে, ঠেলাই ঢেলাই সালাম করে। অনেক অন্য সময় ঠেলা, তাদেরকে নিজেদের স্বার্থে ইউজ করা। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে জাতিগত বিদ্বেষ নয়, ধর্মীয় গোঁড়ামি নয়, উগ্রবাদী মানসিকতা নয়, ধ্বংসমূলক সংগঠন নয়, মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যাশনালিজম, আদর্শ ন্যাশনালিজম,
প্রতিষ্ঠার জন্য গোটা আরবিয়ান কান্ট্রিগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রত্যেকটা রাষ্ট্র আলাদা সার্বভৌম ক্ষমতার অধিকারী রাষ্ট্র থাকবে ঠিকই, কিন্তু তাদের ইউনাইটেড হতে হবে নয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তাই তেলের দাম বৃদ্ধি একটা বিরাট পরিবর্তন এনে দিয়েছিল 70 দশকে। আজকেও কিন্তু তেল রাজনীতি বিশ্ব রাজনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। সেই সময় যেমন প্রভাবিত করেছিল ওয়ার্ল্ড পলিটিক্সকে, ইন্টারন্যাশনাল রিলেশনসকে, তেমনি আজকের দিনেও ওয়ার্ল্ড পলিটিক্স, ওই দেশগুলির জিওপলিটিক্স ওয়ার্ল্ড পলিটিক্সকে, ইন্টারন্যাশনাল পলিটিক্সকে প্রভাবিত করে যাচ্ছে এবং আগামী দিনে করবে। এই বলে আজকের আলোচনা শেষ করলাম।